আর কি, বিকজ আমার নিজের কন্ট্রিবিউট করার বিশেষ কিছু নেই। সিলেবাসের মধ্যে বেশ কিছু টপিকস আছে, সেইগুলোকে খুব পরিষ্কারভাবে সিলেবাসে মেনশনও করা রয়েছে। আমরা এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ার্সটাকে ইন্ট্রোডিউস করব অ্যাজ ব্ল্যাক বক্স। হ্যাঁ, একটা ব্ল্যাক বক্স হিসেবে আমরা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারটাকে ইন্ট্রোডিউস করব। We will study the characteristics of an ideal op amp, and we will compare the characteristics of an ideal op amp with a practical op amp. For example, in many purposes, we use this type of op amp IC741. তোমরা বোধহয় op ampটা দেখেও এসেছো ওই গত সেমিস্টারে যখন একটা থার্মোকাপলের এক্সপেরিমেন্ট ছিল, সেই কনটেক্সটে তোমাদের এই op ampটা হয়তো দেখে এসেছো আর কি। যাই হোক, এটা খুব ইজিলি অ্যাভেলেবেল একটা অপ অ্যাম্প আর কি, যেগুলো দিয়ে বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স কে রিয়েলাইজ করা যায়, বেশ কিছু অপারেশনকে ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়। অপ অ্যাম্পের ওপেন লুপ গেইন বলতে কি বোঝায়, ক্লোজ লুপ গেইন বলতে কি বোঝায়, সেগুলো করবো। কিন্তু এই আইডিয়াটা তোমাদের অলরেডি হয়েই গেছে, ওপেন লুপ গেইন অফ অ্যান অ্যাম্পলিফায়ার বলতে কি বোঝায় আর ক্লোজ লুপ গেইন অফ অ্যান অ্যাম্পলিফায়ার বলতে কি বোঝায়, এই আইডিয়াটা তোমরা ফিডব্যাক করার সময় পেয়ে এসেছো। আমরা এখানে দেখবো যে অপ অ্যাম্পে নেগেটিভ ফিডব্যাকটা কিভাবে হেল্প করে টু রিডিউস দি গেইন অফ দি অ্যাম্পলিফায়ার। তারপর ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ অ্যান আইডিয়াল অপ অ্যাম্প, সিএমআরআর, common mode rejection ratio, common mode rejection ratio of a practical op amp. Next, slew rate of an op amp, and the most important concept is the concept of virtual ground. এই ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্টের উপর বেস করে অপ অ্যাম্পের প্রচুর কিছু অপারেশনকে ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়, প্রচুর কিছু অপারেশনকে আমরা রিয়েলাইজ করতে পারি। এইগুলো তোমার প্রথম পার্টটা। আর পরে operational amplifiers as linear applications, we will study inverting and non-inverting amplifiers. We will study adder, subtractor, differentiator, integrator, logarithmic amplifier, zero crossing detector, Wien bridge oscillator, etc. And for non-linear applications, we will study inverting and non-inverting comparators and Smith triggers. এগুলোই মোটামুটি ভাবে আমাদের সিলেবাসে আছে। হোপফুলি দুটো ক্লাসের মধ্যে এটা শেষ হয়ে যাবে। আজকের একটা ক্লাস আর পরের দিনের ক্লাসটার মধ্যে পুরো টপিকটাকে শেষ করতে পারবো। ওকে, তো প্রথমে আমরা অপ অ্যাম্প জিনিসটা কেমন, সেটা কিভাবে অ্যাপিয়ার করে সেটাকে একটু দেখা যাক। যেটা বলছিলাম যে অপ অ্যাম্পটা আমরা বেসিক্যালি এরকম ব্ল্যাক বক্স হিসেবেই আমাদের কাছে অ্যাপিয়ার করে হতে পারে। এরকম ফর্মে অপ অ্যাম্পে পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ যে অপ অ্যাম্পের মোট 8টা পিন রয়েছে, 8টা কানেকশন রয়েছে। হ্যাঁ, 8টা পিন রয়েছে। বেসিক্যালি এই যে 1 2 3 4 5 6 7 8 করে যেগুলোকে ভাগ করা রয়েছে ফর ডুয়েল ইনলাইন প্যাকেজ। ডুয়েল ইনলাইন প্যাকেজ মানে হচ্ছে দুদিকে লাইনগুলো রয়েছে। এই অপ অ্যাম্পটাই তোমরা দেখে এসেছো। এই অপ অ্যাম্পটা আমাদের পারপাসে খুব বিশাল কিছু কাজে লাগে না, কিন্তু এটা একটা কনভেনশনাল টাইপ অফ অপ অ্যাম্প। এখানেও তোমার এরকম 8খানা পিন রয়েছে। এই এইট যে পিনটা সেটা কোনো কানেকশন থাকে না, 8 নাম্বার পিনে কোনো রকম কানেকশন থাকে না। এর এর যে ইনপুট টার্মিনাল, একটা অ্যাম্পলিফায়ারের ইনপুট দিতে হয়, যে কোনো একটা অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমরা দেখেছি ইনপুট দিতে হয় এবং আউটপুট আমরা পাই। আর কি দরকার হয়, অ্যাম্পলিফায়ারের জন্য বায়াসিং দরকার হয়। যে কোনো অ্যাম্পলিফায়ারের যে কমন কনফিগারেশন সেটা হচ্ছে এরকম, ইনপুট টার্মিনাল থাকবে, আউটপুট টার্মিনাল থাকবে, বায়াসিং টার্মিনাল থাকবে। এখানে দেখো এই অপারেশনাল অ্যাম্পলিফায়ারের দুটো দুটো ইনপুট টার্মিনালস রয়েছে, যেগুলো এই 2 নাম্বার আর 3 নাম্বার পিনের মধ্যে দেওয়া হয়। এই 2 নাম্বার পিনে ইনভার্টিং ইনপুট দেওয়া হয়, আর 3 নাম্বার পিনে নন ইনভার্টিং ইনপুট। 3 নাম্বার পিনটাকে নন ইনভার্টিং ইনপুট বলা হয়। নামকরণ গুলো কেন সেটা আমরা পরে বুঝবো আরো ডিটেলে। এই ইনভার্টিং ইনপুট কথাটার অর্থ হচ্ছে যে এখানে আমরা যে ইনপুটটা দিচ্ছি আউটপুটে ঠিক তার অপোজিট ফেজটা পাবো। ইনভার্টিং ইনপুট 2 নাম্বার পিনে যদি কোনো ইনপুট দেওয়া হয়, আউটপুটটা ইনপুটের সাথে আউট অফ ফেজে থাকে, সেই জন্য ইনভার্টিং ইনপুট। আর 3 নাম্বার পিনে যদি কোনো ইনপুট দেওয়া হয়, তাহলে আউটপুটটা উইল বি ইন ফেজ উইথ দি ইনপুট, সেই জন্য 3 নাম্বারটাকে নন ইনভার্টিং ইনপুট বলা হয়। তারপর আউটপুটটা কোথায় নেওয়া হয়, আউটপুটটা নেওয়া হয় এই 6 নাম্বার পিনে।
বায়াসিং দরকার হয় বললাম, অপ অ্যাম্পের ক্ষেত্রে কিন্তু দু ধরনের বায়াসিং দরকার, নেগেটিভ ভোল্টেজ এবং পজিটিভ ভোল্টেজ। টিপিক্যালি -12 ভোল্ট +12 ভোল্ট অথবা -15 ভোল্ট +15 ভোল্ট, সেটা এই রেসপেক্টিভলি 4 আর 7 এই দুটো পিনে দেওয়া হয়। 4 নাম্বার পিনে নেগেটিভ বায়াসিং আর 7 নাম্বার পিনে পজিটিভ বায়াসিং। আর এখানে 1 আর 5 আরো দুটো টার্মিনাল দেখতে পাচ্ছ, এইটা আমরা পরে ডিসকাস করব। এই দুটো টার্মিনালকে এই দুটো টার্মিনাল না বলে পিন বলি, এই দুটো পিনকে অফসেট নাল অ্যাডজাস্টমেন্ট পিনস বলা হয়। আমরা এখানে অফসেটটাকে নাল করার জন্য ভোল্টেজটা অ্যাপ্লাই করি। ওকে, একটা অপ অ্যাম্পের যে সার্কিট সিম্বল সেটা হচ্ছে এইরকম। এরকম একটা ট্রায়াঙ্গেল সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এটা বেসিক্যালি 6 নাম্বার পিন, যেখানে আমরা আউটপুটটা পেয়ে থাকি। আর এখানে তোমার দুটো ইনপুটকে দেখানো হয়েছে। মাইনাস দেওয়া রয়েছে যেটা, সেটা বুঝবে ইনভার্টিং ইনপুট। কনভেনশনালি সেটা 2 নাম্বার পিনে দেওয়া হয়। 2 নাম্বার পিনটাই ইনভার্টিং ইনপুটকে রিপ্রেজেন্ট করে। আর যেখানটা প্লাস দেওয়া রয়েছে সেটা বেসিক্যালি নন ইনভার্টিং ইনপুট, 3 নাম্বার পিন। এটাই সার্কিট সিম্বল অফ অ্যান অপারেশনাল অ্যাম্পলিফায়ার। নেক্সট, ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান আইডিয়াল অপ অ্যাম্প। একটা আইডিয়াল অপ অ্যাম্পে ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি? ক্যারেক্টারিস্টিক্স গুলো এইরকম। প্রথমত, অপ অ্যাম্পের যে ওপেন লুপ গেইন, we consider an ideal op amp, the open loop gain is infinity. Open loop gainটা infinite। infinite থিওরিটিক্যালি, আইডিয়াল অপ অ্যাম্প বলছি মানে বেসিক্যালি থিওরিটিক্যালি বলছি। একটা প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের ক্ষেত্রে এই ওপেন লুপ গেইনটা হয় টিপিক্যালি 10⁵, 10⁶। আবার বলছি, আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে ভোল্টেজ গেইন ইজ ইনফাইনাইট। ওপেন লুপ ভোল্টেজ গেইন without any feedback, the gain of the amplifier is called the open loop gain. For an ideal op amp, the open loop voltage gain is infinite, while for a practical op amp, it is of the order of 10⁵ and 10⁶. You see, it is quite large, even for practical op amp. Next, input impedance of the op amp is infinite. If we consider an ideal op amp, the input impedance is infinite. Okay, that is, any signal source can drive it without being loaded. আমরা যখন যদি অপ অ্যাম্পের ইন্টারনাল ইম্পিডেন্সটা ইনফাইনাইট হয়, আমরা যে ইনপুটটা দিচ্ছি যে সোর্সটা দিয়ে, সেই সোর্সটাতে তাহলে এই ইনপুট ইম্পিডেন্সের কোনো এফেক্ট কিন্তু থাকছে না। এই জন্যই কথাটা বলা রয়েছে, এনি সিগন্যাল সোর্স ক্যান ড্রাইভ ইট উইদাউট বিং লোডেড। ইনপুট ইম্পিডেন্স অফ অ্যান আইডিয়াল অপ অ্যাম্প ইজ ইনফাইনাইট, বাট ফর প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প ইট ইজ নট ইনফাইনাইট, ইট ইজ কোয়াইট লার্জ। হ্যাঁ, এটা খুব লার্জ হয় আর কি, ফিউ টেন্স অফ মেগা ওহম এইরকম অর্ডারের হয়। একটা প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের ক্ষেত্রে ইনপুট ইম্পিডেন্সটা ইনফাইনাইট না হলেও এটা খুব হাই হয়, টিপিক্যালি ফিউ টেন্স অফ মেগা ওহম এইরকম অর্ডারের হয়। ফাইন। Next, output impedance of an ideal op amp is 0. That is, output can drive any other device. আউটপুটটা নিয়ে আমরা যে কোনো ডিভাইসের মধ্যে ড্রাইভ করতে পারি। একটা আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে আউটপুট ইম্পিডেন্সটা 0 হয়, বাট প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের ক্ষেত্রে এটা কিছু ফাইনাইট ভ্যালু থাকে, ফিউ টেন্স অফ ওহম এরকম অর্ডারের হয়। নেক্সট, bandwidth of an ideal op amp is infinite. Bandwidth of an ideal op amp is infinite. Next, perfect balance. What does it mean? Op amp is basically a differential amplifier. আমরা ইনপুটে যে ভোল্টেজটা দিচ্ছি, ইনপুট টার্মিনাল দুটোর মধ্যে যে ভোল্টেজ দিচ্ছি, ইনভার্টিং ইনপুট একটা ভোল্টেজ দিচ্ছি, নন ইনভার্টিং ইনপুট একটা ভোল্টেজ দিচ্ছি, এই দুটো ডিফারেন্সটা বেসিক্যালি অ্যাম্প্লিফাইড হচ্ছে। অর্থাৎ অপ অ্যাম্পটা একটা এফেক্টিভলি এ ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার। যদি এই ইনভার্টিং ইনপুট আর নন ইনভার্টিং ইনপুট এদের ভোল্টেজ গুলো সমান হয়, তাহলে আউটপুট শুড বি জিরো। এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটাকে আমরা পারফেক্ট ব্যালেন্স সিচুয়েশন বলি। একটা আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে এরকম পারফেক্ট ব্যালেন্স থাকে, দ্যাট ইজ আউটপুট ইজ জিরো when two input voltages are equal. তো ন্যাচারালি বুঝতে পারছো, প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের ক্ষেত্রে ইনভার্টিং ইনপুট আর নন ইনভার্টিং ইনপুটের ভ্যালুগুলো যদি একই হয়, আউটপুটটা জিরো হয় না। এই ভোল্টেজটাকে বলা হয় অফসেট ভোল্টেজ। এই ভোল্টেজটাকে অফসেট ভোল্টেজ বলা হয়। ঠিক আছে, যদি আমরা এই 1 নাম্বার পিন আর 5 নাম্বার পিন প্রপারলি ইউজ করি,
1 আর 5 এর মধ্যে প্রপার ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে এই আউটপুট ভোল্টেজটাকে জিরো করা সম্ভব। when the input voltage in pin 2 and pin 3 are same। এই জিনিসটাকে বলা হয় অফসেট নাল অ্যাডজাস্টমেন্ট। অফসেট বলতে কি বললাম, একটা প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের ক্ষেত্রে এরকম পারফেক্ট ব্যালেন্স কন্ডিশনটা স্যাটিসফাইড হয় না, অর্থাৎ 2 নাম্বার পিন আর 3 নাম্বার পিনে একই ভোল্টেজ দিলেও আউটপুটে জিরো পাওয়া যায় না, তার থেকে ডিফারেন্ট ভ্যালু পাওয়া যায়। এই আউটপুটে যে ভোল্টেজটা পাওয়া যায় যখন ইনপুট দুটো সমান, সেই ভোল্টেজটাকে অফসেট ভোল্টেজ বলা হয়। এইটাকে যদি নাল করতে হয়, জিরো করতে হয়, তাহলে 1 আর 5 নাম্বার পিনের মধ্যে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। যে ভোল্টেজটা অ্যাপ্লাই করলে, মানে কিছু একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলে অফসেটটাকে নাল করে দেওয়া সম্ভব। এটা কি অফসেট নাল অ্যাডজাস্টমেন্ট বলা হয়। ওকে, নেক্সট, ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান আইডিয়াল অপ অ্যাম্প ডাজ নট ড্রিফট উইথ টেম্পারেচার। একটা আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক্স গুলো টেম্পারেচারের সাথে ড্রিফট করে না, টেম্পারেচার ভেরিয়েশনের জন্য এর ক্যারেক্টারিস্টিক্সটা চেঞ্জ করে না। So those are the characteristics of an ideal op amp. Fine. Next, let us discuss AC equivalent circuits of ideal and practical op amps. AC equivalent circuit বলতে বেসিক্যালি আমি এই ইনপুট ইম্পিডেন্স আউটপুট ইম্পিডেন্স এইগুলো রেফারেন্সে জিনিসটাকে বোঝাতে চাইছি। এখানে দেখো অপ অ্যাম্পের একটা দেওয়া রয়েছে, ব্লক ডায়াগ্রাম দেওয়া রয়েছে, সার্কিট সিম্বল দেওয়া রয়েছে। এখানে দেখছো এই যে 2 নাম্বারটা একটা ইনপুট পিন, 3 নাম্বারটা একটা ইনপুট পিন। এখানে V1 ভোল্টেজ দেওয়া হয়েছে, এখানে V2 ভোল্টেজ দেওয়া রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ যে ইনপুট গুলো কিন্তু কোনোভাবেই কানেক্টেড নয় ইন্টারনালি। এখানে যে ব্লক ডায়াগ্রামটা দেওয়া রয়েছে, স্কিমেটিকটা দেওয়া রয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছ যে ইনপুট টার্মিনাল 2 নাম্বার আর 3 নাম্বার এরা কিন্তু ইন্টারনালি কানেক্টেড নয়। দ্যাট মিনস যে ইনপুট ইম্পিডেন্স এই দুটোর মধ্যে তাহলে ইম্পিডেন্সটা কত? ইনফিনিটি। the input impedance between the terminals is infinite। পরের যে কেসটা, এই আউটপুটের দিকে তাকাও। আউটপুটের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ? আউটপুটে দেখতে পাচ্ছ বেসিক্যালি একটা ভোল্টেজ সোর্স। যে ভোল্টেজ সোর্সটার ভ্যালুটা কত? a ইন্টু ভিডি। আগেই বললাম অপ অ্যাম্পের যে ওপেন লুপ গেইন সেটা যদি a হয়, ইট বেসিক্যালি অ্যাম্প্লিফাইজ দি ডিফারেন্সিয়াল ভোল্টেজ। এখানে যে ভোল্টেজটা দেওয়া রয়েছে সেটা V1, এইখানে ভোল্টেজটা দেওয়া রয়েছে V2। সো হোয়াট ইজ দি ডিফারেন্স? ইট ইজ V1 মাইনাস V2, দ্যাট ইজ রিপ্রেজেন্টেড বাই VD। যদি অপ অ্যাম্পটার গেইনটা a হয়, তাহলে করেসপন্ডিং ভোল্টেজটা কত হবে? a ইনটু ভিডি। তাহলে ইন দি আউটপুট উই হ্যাভ এ ভোল্টেজ সোর্স a ভিডি। ঠিক আছে। আর দেখতে পাচ্ছ যে আউটপুটটা বেসিক্যালি শর্ট, এই ভোল্টেজ সোর্সের সাথে জিনিসটা গ্রাউন্ডের সাথে ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দেওয়া রয়েছে, অর্থাৎ আউটপুট ইম্পিডেন্সটা জিরো। এই ডায়াগ্রামটা থেকে এটা কনভিন্সড হলে যে ইনপুট ইম্পিডেন্সটা ইনফাইনাইট, আউটপুট ইম্পিডেন্সটা জিরো। দ্যাট ইজ দি কেস ফর অ্যান আইডিয়াল অপ অ্যাম্প। সো হোয়াট উইল বি দি কেস ফর এ প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প? প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের ক্ষেত্রে জিনিসটা এইরকম। দেখো প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের ক্ষেত্রে যে 2 নাম্বার আর 3 নাম্বার এদের মধ্যে কি এফেক্টিভলি একটা ইম্পিডেন্স এক্সিস্ট করছে। এটা কি আমরা ইনপুট ইম্পিডেন্স বলছি, যেটা ফাইনাইট ভ্যালু রয়েছে। এটার অর্ডার অফ ম্যাগনিটিউডটা ফিউ টেন্স অফ মেগা ওহম এরকম হয় আর কি। আর আউটপুটের দিকেও তাকাও। আউটপুটে আমরা এখানে একই ভোল্টেজ সোর্সের কথাই বলছি, a ইনটু ভিডি, কিন্তু আউটপুটে একটা ফাইনাইট রেসিস্ট্যান্স রয়েছে। আনলাইক দি প্রিভিয়াস কেস হোয়ার দি আউটপুট ইম্পিডেন্স ওয়াজ জিরো, এখানে কিন্তু একটা ফাইনাইট আউটপুট ইম্পিডেন্স রয়েছে সাম আর জিরো। এটাই হচ্ছে একটা প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের ইন্টারনাল এসি ইকুইভ্যালেন্ট সার্কিট বলতে পারো আর এটাই। নেক্সট, let us discuss CMRR, the common mode rejection ratio. C stands for common, M stands for mode, R, first R stands for rejection, and the second R stands for ratio. Common mode rejection ratio. জিনিসটা কি আমরা একটু আগে ডিসকাস করলাম, অপ অ্যাম্পটা ইজ বেসিক্যালি একটা ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার। অর্থাৎ দুটো ইনপুট পিনের মধ্যে ভোল্টেজ যদি এইরকম হয়, একটা নন ইনভার্টিং টার্মিনালে আমরা V1 ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, আর ধরো ইনভার্টিং টার্মিনালটাতে V2 ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, তাহলে এদের ডিফারেন্সটা কত? V1 মাইনাস V2। অপ অ্যাম্পটা যেহেতু একটা ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার, একটা আইডিয়াল অপ অ্যাম্প যেহেতু ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার, আউটপুটে তাহলে আমরা যে ভোল্টেজটা এক্সপেক্ট করব সেটা কি সাম ফ্যাক্টর মাল্টিপ্লাইড বাই দি ডিফারেন্স ভোল্টেজ। একটা আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সাম এডি
ইন্টু V1 মাইনাস V2, যেখানে এডিটাকে আমরা বলছি গেইন ফর দি ডিফারেন্ট সিগন্যাল বিং V1 মাইনাস V2। তাহলে এখান থেকে বুঝতে পারছি যদি V1 আর V2 সমান হয়ে যায় তাহলে V0টা 0। এটা আইডিয়াল অফ অ্যাম্পের ক্ষেত্রে বলা যায় কথাটাকে, বাট ইন প্র্যাকটিস এইটা হয় না। ইন প্র্যাকটিস V1 আর V2 যদি সমান হয় তাহলে আউটপুটটা 0 হয় না, যেটাকে আমরা অফসেট ভোল্টেজ বলে এলাম। কথাটাকে একটু অন্যরকম ভাবে আমরা এক্সপ্লেন করতে পারি। হ্যাঁ, ধরো একটা কেসে V1 হচ্ছে 10 মাইক্রোভোল্ট আর V2টা হচ্ছে -10 মাইক্রোভোল্ট। আই রিপিট, একটা পার্টিকুলার কেসের কথা কনসিডার করো যখন V1টা 10 মাইক্রোভোল্ট আর V2টা হচ্ছে -10 মাইক্রোভোল্ট। সো হোয়াট ইজ দি ডিফারেন্স ভোল্টেজ? ইট ইজ 20 মাইক্রোভোল্ট। তার করেসপন্ডিং আমি একটা আউটপুট পাচ্ছি প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পটা থেকে। অন দি আদার হ্যান্ড যদি আমি ইনপুট দুটোকে এরকম নিতাম 110 মাইক্রোভোল্ট আর -90 ভোল্ট, সেখানেও কিন্তু ডিফারেন্স ভোল্টেজটা কত হতো? সেখানে এইটা বোধহয় ভুল আছে, এটা -90 হবে না, এটা +90 মাইক্রোভোল্ট হবে। V1টা 110 মাইক্রোভোল্ট আর V2টা হচ্ছে +90 মাইক্রোভোল্ট। এখানেও কিন্তু খেয়াল করে দেখো ডিফারেন্সটা হচ্ছে 20 মাইক্রোভোল্ট, বাট দি আউটপুট উইল বি ডিফারেন্ট। ঠিক আছে? অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে V1 মাইনাস V2 এই ডিফারেন্সটা বিভিন্ন রকম V1 V2 কম্বিনেশনের জন্য একই রকম হতে পারে। তাতে করে আমরা একটা আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে একই আউটপুট এক্সপেক্ট করলেও প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প ইন প্র্যাকটিস কিন্তু আমরা একই রকম আউটপুট পাবো না। অর্থাৎ 10 মাইক্রোভোল্ট -10 মাইক্রোভোল্ট এই ভোল্টেজ, এই ইনপুট ভোল্টেজের জন্য আউটপুট ভোল্টেজ যা হবে 110 মাইক্রোভোল্ট আর 90 মাইক্রোভোল্ট এই ইনপুট কম্বিনেশনের জন্য আউটপুট ভোল্টেজটা কিন্তু তার থেকে ডিফারেন্ট হবে। কাজেই একটা অপ অ্যাম্পের পারফরমেন্সকে আমরা এইরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। একটা প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের ক্ষেত্রে আউটপুটটা ইজ বেসিক্যালি দি লিনিয়ার কম্বিনেশন অফ দিস টু টার্মস। একটা হচ্ছে ডিফারেন্স ভোল্টেজ আর একটা হচ্ছে কমন ভোল্টেজ। একটা ডিফারেন্স সিগন্যাল আর আরেকটা হচ্ছে কমন সিগন্যাল। ক্লিয়ার? V0 is equal to AD into VD plus AC into VC, যেখানে AD is called the voltage gain for the difference signal আর AC is the voltage gain for the common mode signal. Common mode signal মানে কি? V1 plus V2 by 2. Difference signal মানে কি? অলরেডি ইন্ট্রোডিউস করলাম as V1 minus V2. ডিফারেন্স সিগন্যালটা, ডিফারেন্স ভোল্টেজটা হচ্ছে V1 minus V2, কমন মোড সিগন্যালটা হচ্ছে এদের অ্যাভারেজ V1 plus V2 by 2। ওকে, যদি আমরা একটা আইডিয়াল অপ অ্যাম্পের কথা কনসিডার করি তাহলে এডিটা ইনফিনিটি আর এসিটা 0, বাট ইন প্র্যাকটিস জিনিসটা এইরকম নয়। এই জন্যই এই CMRR কথাটাকে আমরা ইউজ করে থাকি। So to express how successful the differential amplifier is in providing gain for the difference mode signal and rejecting the common mode signal, we introduce a factor which we call the common mode rejection ratio or the CMRR. It is mathematically defined as the magnitude AD by AC. AD by AC এই রেশিওটাকে CMRR বলা হয়। তাহলে এটা ফিজিক্যালি কি রিপ্রেজেন্ট করে? একটা অপ অ্যাম্পের যে বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল বা বেসিক পারফরমেন্স, সেটা হচ্ছে ডিফারেন্স ভোল্টেজটাকে অ্যাম্পলিফাই করা। কিন্তু আমরা দেখলাম ইন প্র্যাকটিস এটা ডিফারেন্স ভোল্টেজটাকেই শুধু অ্যাম্পলিফাই করে তা নয়, পাশাপাশি কমন ভোল্টেজটাকেও অ্যাম্পলিফাই করে। তাহলে এই অপ অ্যাম্পটার পারফরমেন্সটা কতটা ভালো টু অ্যাম্পলিফাই দি ডিফারেন্স সিগন্যাল অ্যান্ড রিজেক্টিং দি কমন মোড সিগন্যাল। অপ অ্যাম্পের যে অবজেক্টিভ, অপ অ্যাম্পের যে পারফরমেন্স, সেটা হচ্ছে ডিফারেন্স ভোল্টেজটাকে অ্যাম্পলিফাই করা, কমন মোডটাকে রিজেক্ট করা। তো একটা অপ অ্যাম্পের পারফরমেন্সটা তাহলে কত ভালো এইটাকে বোঝাতে আমরা এই CMRR প্যারামিটারটাকে স্পেসিফাই করতে পারি। CMRR ভ্যালুটা যত বড় হবে এইটা কি বোঝাবে? অপ অ্যাম্পটার পারফরমেন্সটা তত ভালো। ঠিক আছে? ইট সার্ভস অ্যাজ এ ফিগার অফ মেরিট অফ এ ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার। হায়ার দি ভ্যালু অফ CMRR, বেটার ইজ দি পারফরমেন্স। যদি CMRR ইন্ট্রোডিউস করতে বলে তাহলে এই দুটো স্লাইডে যে কথাগুলো রয়েছে সবগুলোকেই লিখতে হবে আর কি। হ্যাঁ, আগে স্লাইডে এক্সপ্লেনেশন যেটা বললাম সেটা এইভাবে না বললেও চলবে, কিন্তু তোমার এই কথাটা বলতেই হবে, এই যে টু এক্সপ্রেস হাউ সাকসেসফুল, এখান থেকে যে কথাটা বলেছি যে হায়ার দি CMRR বেটার ইজ দি পারফরমেন্স। এটাকে অনেক সময় ডেসিবেল ইউনিটেও রিপ্রেজেন্ট করা হয়। ডেসিবেল ইউনিটে রিপ্রেজেন্ট করতে গেলে ডেফিনিশনটাকে এরকম ভাবে দেওয়া হয় 20 log 10 AD by AC। টিপিক্যালি এরকম ওই তোমার IC741 এদের যে CMRR ভ্যালুটা সেটা এরকম 90 ডেসিবেল এই অর্ডারের হয়। এখান থেকে তাহলে তুমি বের করে ফেলতে পারো যদি এটা 90 ডেসিবেল হয়
সিএমআরআর যদি তোমার 90 ডেসিবেল হয়, তাহলে দেখো 90 বা 100ই ধরো, 100 ডেসিবেল যদি হয়, তাহলে log 10 এডি বাই এসি সমান কত 5। তাহলে এডি বাই এসি সমান কত হবে 10⁵, অর্থাৎ এডিটা এসি ইন্টু 10⁵। এডিটা এসি ইন্টু 10⁵। রেশিওটা তাহলে কত, লগারিদমিক ডেসিবেল ইউনিটে যদি না বলি তাহলে রেশিওটা কত দাঁড়ায় 10⁵। কোনো কোয়েশ্চেন? বলো, কোনো কোয়েশ্চেন থাকলে বলো। ওকে, নেক্সট, ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। একটা অপ অ্যাম্পের ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হয়? আমরা অপ অ্যাম্পের ইনপুট ভোল্টেজের রেসপেক্টে যদি আউটপুটটাকে দেখি, তাহলে দেখবো যে উইথ ইনক্রিজ ইন ইনপুট, আউটপুট ইনক্রিজেস অলমোস্ট লিনিয়ারলি। আউটপুটটা অলমোস্ট লিনিয়ারলি বাড়তে থাকে, ইনপুট ভোল্টেজটাকে বাড়াচ্ছে, আউটপুটটা লিনিয়ারলি বাড়তে থাকছে। বাট আফটার সাম ভোল্টেজ এই আউটপুটটা অলমোস্ট স্যাচুরেট করে যায়। হ্যাঁ, তাহলে এই যে রিজিয়নটা দেখতে পাচ্ছ, লিনিয়ার রিজিয়ন বলা হয় এই রিজিয়নটাকে। আর তারপরে যেখানে আউটপুটটা ইনপুটের রেসপেক্টে সেভাবে ভ্যারি করছে না, সেই রিজিয়নটাকে স্যাচুরেশন রিজিয়ন বলা হয়। একটা অপ অ্যাম্পের আউটপুট ভোল্টেজ কখনো তার বায়াসিং ভোল্টেজের থেকে বেশি হতে পারে না। আমরা আগেই বললাম যে অপারেশনাল অ্যাম্পলিফায়ারটাকে যদি ড্রাইভ করতে হয়, উই নিড টু বায়াস ইট। বায়াসিং ভোল্টেজটা টিপিক্যালি +-12 ভোল্ট বা +-15 ভোল্ট রাখা হয় ফর IC 741। তাহলে এই অপ অ্যাম্পের আউটপুটটা কিন্তু কখনোই +-12 ভোল্ট বা +-15 ভোল্টকে এক্সিড করবে না। এই ভ্যালুটা ম্যাক্সিমাম +12 ভোল্ট বা +15 ভোল্ট, এই ভ্যালুটা ম্যাক্সিমাম -12 ভোল্ট বা -15 ভোল্ট হতে পারে। হ্যাঁ, সো মিনিমাম ইনপুট ভোল্টেজ হুইচ ইজ রিকোয়ার্ড ফর দি স্যাচুরেশন ইজ দিস। স্যাচুরেশনের জন্য মিনিমাম কতটা ভোল্টেজ দরকার, সেটা এরকম +-V সেট বাই এ, যেখানে এটাকে বলা হয় ওপেন লুপ গেইন। যদি বুঝতে পারছো এখান থেকে যে একটা ওপেন লুপ মোডে যদি অপ অ্যাম্পকে ইউজ করি, তাহলে খুব সামান্য ভোল্টেজ দিয়ে স্যাচুরেশনে চলে যাবো। আর স্যাচুরেশনে গেলে অপ অ্যাম্পটাকে নিয়ে বিশেষভাবে কাজ করার সুযোগ থাকে না। কয়েকটা অ্যাপ্লিকেশন আছে স্যাচুরেশন রিজিয়নে কাজে লাগানো হয়, কিন্তু মোস্টলি অপ অ্যাম্পটাকে লিনিয়ার রিজিয়নই অপারেট করানো হয়। ঠিক আছে, এখান থেকে দেখো আমি যেটা বললাম যে টিপিক্যালি এই এ ভ্যালুটা কত হয়, টিপিক্যালি এ ভ্যালুটা 10⁵, 10⁶। ঠিক আছে, এটা 10⁵ ধরো, আর ভি স্যাটটা ধরো 10 ভোল্ট। ঠিক আছে, 10/10⁵, সো ইট ইজ 10⁻⁻4। 10⁻⁻4 ভোল্ট মানে বুঝতে পারছো, 0.1 মিলিভোল্ট বা 100 মাইক্রোভোল্ট যদি ইনপুট দিই। অপ অ্যাম্পের 2 নাম্বার পিন আর 3 নাম্বার পিন, এদের মধ্যে ডিফারেন্স ভোল্টেজটা, অপ অ্যাম্পের 2 নাম্বার পিন, 3 নাম্বার পিন, এদের মধ্যে ডিফারেন্স ভোল্টেজটা যদি 100 মাইক্রোভোল্ট অর্ডারের হয়, তাহলেই কিন্তু অপ অ্যাম্পটা স্যাচুরেশনে পৌঁছে যায়। অপ অ্যাম্পটাকে তাহলে নিয়ে কাজ করার বিশেষ সুযোগ থাকে না। সুতরাং অপ অ্যাম্পটাকে যদি লিনিয়ার রিজিয়নে অপারেট করতে হয়, উই হ্যাভ টু রিডিউস দি গেইন। অপ অ্যাম্পের বেশিরভাগ অ্যাপ্লিকেশনই আমরা দেখবো যে অপ অ্যাম্পে নেগেটিভ টাইপ ফিডব্যাক দেওয়া হয়েছে, যাতে করে এই গেইনটাকে রিডিউস করা যায়। ফ্রিকোয়েন্সি রেসপন্স, একটা অপ অ্যাম্পের ফ্রিকোয়েন্সি রেসপন্স কেমন হয়, এইরকম একটা ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভে দেখানো হয়েছে। ওপেন লুপ গেইনটা ডিপেন্ডস অন দি ফ্রিকোয়েন্সি। দেখতে পাচ্ছ যে লোয়ার ফ্রিকোয়েন্সিতে ওপেন লুপ গেইনটা ইজ ভেরি হাই। অর্থাৎ ডিসি ভ্যালুর কথা যদি কনসিডার করো, ডিসির জন্য অপ অ্যাম্পের কিন্তু গেইনটা প্রচুর। একটা ডিসি ভ্যালুর জন্য অপ অ্যাম্পের ওপেন লুপ গেইনটা যেটা বলছিলাম 10⁵, 10⁶ এইরকম অর্ডারের হয়। এবার যদি একটা অল্টারনেটিং সিগন্যাল দেওয়া হয়, আই মিন আমি ফ্রিকোয়েন্সি রেসপেক্টে যদি ওপেন লুপ গেইনটার ভেরিয়েশনটা দেখি, তাহলে এইরকম ধরনের একটা ভেরিয়েশন পাওয়া যায়। উইথ ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সি ইউ সি ওপেন লুপ গেইন ডিক্রিজেস, রাইট? আমরা আগে দেখে এসেছি যে গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট রিমেইনস কনস্ট্যান্ট। হ্যাঁ, গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টটা কনস্ট্যান্ট থাকে। এখান থেকে রিড করতে পারছো গেইন ইনটু ব্যান্ডউইথ, এই প্রোডাক্টটা কত, টিপিক্যালি 10⁶ অর্ডারের। টিপিক্যালি 10⁶। এই যে এখানটায় তোমার আছে দেখো, এইটা কত ইউনিট গেইন, ওপেন লুপ গেইন। এইদিকে তোমার লগারিদম স্কেল করা রয়েছে 1, তারপরে হচ্ছে 10, তারপর 100, তারপর 1000, তারপর 10,000, 1 লাখ।
এরকম ভাবে বোথ অ্যাক্সিসে লগারিদম স্কেল করা রয়েছে, এটা লগ লগ গ্রাফ, হ্যাঁ লগ লগ গ্রাফ লগারিদম স্কেল করা রয়েছে। যেটা এই যে ভ্যালুটা দেখছো এখানে ওপেন লুপ গেইনটা কত 1, করেসপন্ডিং যে ফ্রিকোয়েন্সিটা সেটা কত 10⁶, তাহলে গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টটা খেয়াল করে দেখো 10⁶। ইভেন তুমি এই জায়গাতে দেখো এইখানটায় তোমার ফ্রিকোয়েন্সিটা কত 10 অর্ডারের, করেসপন্ডিং গেইনটা কত 10⁵, তাহলে হোয়াট ইজ দি প্রোডাক্ট, ইট ইজ অফ দি অর্ডার অফ 10⁶। So for IC741, the typical gain bandwidth product is around 10⁶. Higher the bandwidth, lower is the gain. তাহলে আমরা এই নেগেটিভ ফিডব্যাক অ্যাপ্লাই করে ব্যান্ডউইথটাকে বড় করতে পারি। ব্যান্ডউইথ ফর ইউনিট গেইন যেটা বলছিলাম 10⁶, এরকম অর্ডারের হয়। নেক্সট অ্যানাদার ইম্পর্টেন্ট টার্ম in the context of operational amplifier, which is called the slew rate. Slew rate বলতে কি বোঝায়, ধরো একটা অপ অ্যাম্পে আমরা ইনপুট সিগন্যাল অ্যাপ্লাই করেছি, যে ইনপুট সিগন্যালটা স্টেপ ওয়াইজ ভ্যারি করছে, ইনপুট সিগন্যালটার মধ্যে একটা স্টেপ চেঞ্জ আসছে, তাতে করে আউটপুটটা কতটা ফাস্ট সেই স্টেপটাকে ইনকর্পোরেট করতে পারছে, তার মেজারটা হচ্ছে স্লিউ রেট। এখানে একটা ছবি দেওয়া হয়েছে দেখো ডায়াগ্রামটা থেকে, দিস ইজ দি ইনপুট, দেখো ইনপুটটা এখানে কি হয়েছে সাডেনলি চেঞ্জ করে গেছে, একটা স্টেপ চেঞ্জ হয়েছে। আবার এখানে কি ইনপুটের মধ্যে একটা স্টেপ চেঞ্জ হয়েছে, অপ অ্যাম্পের মধ্যে যে ইনপুট দিচ্ছি সেই ইনপুট সিগন্যালটার মধ্যে ধরো এরকম ধরনের একটা স্টেপ ভেরিয়েশন রয়েছে, তাহলে আউটপুটটা কেমন হয়, আউটপুটটা কেমন হয় সেটা এইখানটাতে দেখানো রয়েছে। দেখো আউটপুটটা কিন্তু এইরকম, ইনপুটটা যতটা স্টেপ ওয়াইজ রাইজ করেছে আউটপুটটা কিন্তু অতটা ফাস্ট রাইজ করেনি, আউটপুটটা রাইজ করতে কিছুটা সময় লেগেছে। এখানে যেটা দেখানো হয়েছে যে ডেলটি টাইমে ধরো তোমার এই ডেল ভি ভোল্টেজটা স্টেপ ওয়াইজ চেঞ্জ হয়েছে, তাহলে ডেল ভি ডেলটি এই কোয়ান্টিটিটাকে আমরা স্লিউ রেট বলবো। স্লিউ রেট ইজ মেজার্ড ইন দি ইউনিট অফ ভোল্ট পার মিলিসেকেন্ড বা ভোল্ট পার microsecond. The slew rate of an operational amplifier or any amplifier circuit is the rate of change in the output voltage caused by a step change of the input. It is measured যেটা বললাম এইরকম ভোল্ট পার মাইক্রোসেকেন্ড বা ভোল্ট পার মিলিসেকেন্ড এই ইউনিটে এক্সপ্রেস করা হয়। জেনারেল পারপাস ডিভাইসগুলোর ক্ষেত্রে এই স্লিউ রেটটা টিপিক্যালি 10 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড, অর্থাৎ 10 ভোল্ট রাইজ করতে 1 মাইক্রোসেকেন্ড সময় লাগে। স্লিউ রেটটা যত ভালো হবে তার পারফরমেন্সটা তত বেটার হবে আর কি, হায়ার দি স্লিউ রেট বেটার ইজ দি পারফরমেন্স। Next, the most important concept in the context of operational amplifier, this is virtual ground. What is virtual ground? এখানে একটা অপ অ্যাম্প সার্কিটকে দেখানো রয়েছে দেখতে পাচ্ছ। জেনারেল পারপাসের জন্য আমরা এই বায়াসিং অ্যারেঞ্জমেন্টটাকে আর দেখাই না, তার কারণ বায়াসিং অ্যারেঞ্জমেন্টটা তো বাই ডিফল্ট রাখতেই হবে, অপ অ্যাম্পের আউটপুট পেতে গেলে বায়াসিংটা রাখতেই হবে, বায়াসিংটাতে আলাদা করে বোঝানোর কিছু নেই, 4 নাম্বার আর 7 নাম্বার নিয়ে বায়াসিংটা অ্যাপ্লাই করা হয়েছে সেটা দেখানো হয় না, এখানে মেইনলি এই ইনপুট পিন আর আউটপুট পিন এইটা কি দেখানো হয়। দেখো মাইনাস দিয়ে যেটা দেওয়া রয়েছে সেটা বুঝতে পারছো 2 নাম্বার পিন ইনভার্টিং ইনপুট, আর প্লাস দিয়ে যেটা দেখানো রয়েছে সেটা নন ইনভার্টিং ইনপুট 3 নাম্বার পিন। ঠিক আছে, 3 নাম্বার পিনটাকে ডাইরেক্ট ডাউন করা রয়েছে, নন ইনভার্টিং টার্মিনালটাকে ডাইরেক্ট ডাউন করা আছে। এবার এই ইনভার্টিং যে টার্মিনাল সেখানে আমরা একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করেছি একটা রেজিস্ট্যান্স R1 এর সাথে সিরিজে কানেক্ট করে, আর এই R2 একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স যোগ করা হয়েছে, R2 একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স এখানে যোগ করা হয়েছে। আউটপুট থেকে যে ভোল্টেজটা সেটা একটা রেজিস্টরের থ্রুতে নিয়ে এই ইনপুট পিন 2 নাম্বার পিন ইনভার্টিং পিন এটার সাথে কানেক্ট করা আছে। দেখতে পাচ্ছ যে এই R2টা তাহলে ফিডব্যাকটা প্রোভাইড করছে, R2 ফিডব্যাক নেটওয়ার্কটা কনস্টিটিউট করছে, R2টাকে বলা হয় ফিডব্যাক রেজিস্ট্যান্স। and which type of feedback is there? This is definitely a negative type feedback, যেমনটা বললাম যে ইনপুট ভোল্টেজটা যদি আমরা 3 এ দিই, এই 2 নম্বরে দিই, ইনপুট ভোল্টেজটা যদি আমরা ইনভার্টিং টার্মিনালে অ্যাপ্লাই করি আউটপুটটা অপোজিট ফেজে থাকবে, আউটপুটটা অপোজিট ফেজে থাকবে, অর্থাৎ এখানে যদি সে 1 ভোল্ট দিই আউটপুটটা কি হবে, সে মাইনাস সামথিং। এবার R2 দিয়ে কি করছি, তার একটা ফ্র্যাকশনকে এনে আমি এখানে যোগ করছি, that will effectively reduce the input voltage at this point and in turn it will reduce the output voltage.
তাহলে R2টা বেসিক্যালি একটা ফিডব্যাক রেজিস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করছে, এবং এটা কনভিন্স হলে যে অপ অ্যাম্পে এখানে তাহলে নেগেটিভ ফিডব্যাক অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, যেহেতু অপ অ্যাম্পের ওপেন লুপ গেইনটা ভেরি লার্জ, আমরা ফাইনাইট গেইন যদি পেতে চাই তাহলে আমাদেরকে গেইনটা রিডিউস করতে হবে, দ্যাট ইজ উই হ্যাভ টু অ্যাপ্লাই নেগেটিভ টাইপ ফিডব্যাক। সেই জন্য সবসময় যেখানে নেগেটিভ ফিডব্যাক দরকার হয় আমরা এই আউটপুট থেকে একটা সার্কিটরি নিয়ে এই ইনভার্টিং ইনপুটটার সাথে যোগ করে থাকি। ওকে, যাই হোক, মানে এই কনটেক্সটে এগুলো এত কথা না বললেও চলতো। ভার্চুয়াল গ্রাউন্ডের কনসেপ্টটা কি সেটা দেখো। এই যে সার্কিটটা দেখতে পাচ্ছ এই কনটেক্সটই বলা যাক। ওপেন লুপ গেইন অফ দি অপ অ্যাম্প এটা তো ভেরি লার্জ, আমরা অলরেডি ডিসকাস করেছি। অপ অ্যাম্পের ওপেন লুপ গেইনটা যদি বলি এ, তাহলে এ সমান কত লিখতে পারি? এখানে দেখো এই 2 নাম্বার আর 3 নাম্বার পিনের মধ্যে যে ডিফারেন্স ভোল্টেজ, সেই ভোল্টেজটা হচ্ছে সাম ভিআই। 2 নাম্বার আর 3 নাম্বার পিনের মধ্যে যে ডিফারেন্স ভোল্টেজ, সেই ভোল্টেজটা হচ্ছে ভিআই। অপ অ্যাম্পের ওপেন লুপ গেইন যদি এ হয় তাহলে এ সমান ভিও বাই ভিআই। এন্ড আমরা যেটা দেখে এসেছি যে আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে এটা ইনফিনিটি, টিপিক্যাল অপ অ্যাম্পের ক্ষেত্রে এটা 10^5, 10^6, সেটাও কি ভেরি লার্জ। ভিও বাই ভিআই ইজ ভেরি লার্জ, রাইট? তাহলে ভিআই সমান কত? এই এক্সপ্রেশন থেকে দেখো ভিআই সমান কত বলতে পারি, ভিও বাই এ। যদি ভিও টাকে ফাইনাইট হতে হয় ফর এ ইনফাইনাইট, তাহলে এই যে রেশিওটা, এই রেশিওটা উইল বি জিরো। ভিআই ইজ জিরো, দ্যাট ইজ ইনপুট ভোল্টেজ ভিআই is 0 for finite output voltage VO. Now the input impedance of op amp, as I said, the input impedance of the op amp is infinite. Ri tends to infinite, তাহলে কি হবে? There will be no current to the op amp. Op amp এর এই টার্মিনালটার মধ্য দিয়ে ভিতরে কিন্তু কোনো রকম কারেন্ট ঢুকবে না। No current practically enters into the input terminal. Now the input terminal A in this case is said to be in virtual ground. এই যে কথাটা বললাম VI tends to 0, VI টা 0, এই দুটো পিনের মধ্যে যে ডিফারেন্স ভোল্টেজ সেইটা 0। আর দেখতে পাচ্ছ যে 3 নাম্বার পিনটাকে গ্রাউন্ড করা রয়েছে, নন ইনভার্টিং টার্মিনালটাকে গ্রাউন্ড করা রয়েছে। যদি VI টা 0 হয় এবং এইটাকে গ্রাউন্ড করে দেওয়া থাকে তাহলে A পয়েন্টের পটেনশিয়ালটা কত? 0। A পয়েন্টের পটেনশিয়ালটাও 0। এই এ টার্মিনালটাকে বা এ পয়েন্টটাকে বলা হয় যে ভার্চুয়াল গ্রাউন্ডে রয়েছে। হোয়াই ভার্চুয়াল গ্রাউন্ড? ভার্চুয়াল গ্রাউন্ড কথাটা কেন বলছি, কারণটা খুব পরিষ্কার, বিকজ দিস ইজ নট দি অ্যাকচুয়াল গ্রাউন্ড। ইন অ্যাকচুয়াল গ্রাউন্ড আমরা দেখেছি যে কারেন্টটা ফ্লো করে যায়। অ্যাকচুয়াল গ্রাউন্ড অ্যাক্টস অ্যাজ দি সিঙ্ক টু কারেন্টস। হাউএভার ইন দিস কেস এই এ টার্মিনালটাকে ডাইরেক্ট গ্রাউন্ডের সাথে কানেক্ট করা নেই। শুধু তাই নয়, এর মধ্যে দিয়ে কিন্তু কোনো রকম কারেন্ট ভিতরের দিকে ঢুকছে না। অর্থাৎ এই যে গ্রাউন্ডটা, এই গ্রাউন্ডটা কিন্তু কারেন্টের ক্ষেত্রে সিঙ্ক হিসাবে কাজ করছে না। সেই জন্য এই এ পয়েন্টটাকে বলা হয় ভার্চুয়াল গ্রাউন্ড। হ্যাঁ, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ভার্চুয়াল গ্রাউন্ড বা এক্সপ্লেন দি কনসেপ্ট অফ ভার্চুয়াল গ্রাউন্ড ফর অ্যান অপ অ্যাম্প। তাহলে এই সার্কিটটা দিয়ে এই কথাগুলো বলতে হবে, দিয়ে বোঝাতে হবে কেন ভার্চুয়াল বলা হয়, সেটাকে হাইলাইট করতে হবে। এইগুলোই হচ্ছে তোমার অপ অ্যাম্পের যে বেসিক টপিক গুলো ছিল সেইগুলো। এরপরে আমরা অ্যাপ্লিকেশনে যাব। এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে ডিসকাস করো। স্যার এটাকে ভার্চুয়াল গ্রাউন্ড কেন বলা হচ্ছে? এই যে বললাম এ পয়েন্টটা ভার্চুয়াল গ্রাউন্ড। অ্যাকচুয়াল গ্রাউন্ড বলতে কি বোঝায়? অ্যাকচুয়াল গ্রাউন্ড বলতে বোঝায় যে যেটাকে গ্রাউন্ড করা রয়েছে, যেটাকে ফিজিক্যালি জিরো পটেনশিয়ালের সাথে কানেক্ট করা রয়েছে। যদি কোনো একটা টার্মিনালকে ফিজিক্যালি গ্রাউন্ডের সাথে কানেক্ট করে রাখি সেটাই তো গ্রাউন্ড বলা হয়, সেটা কি অ্যাকচুয়াল গ্রাউন্ড বলা হয়। এখানে দেখো এই এ টার্মিনালটাকে কিন্তু ফিজিক্যালি গ্রাউন্ড করা নেই, আনলাইক দিস। এই যে গ্রাউন্ড করাটা দেখতে পাচ্ছ সেরকম কিন্তু এ টার্মিনালটা নয়। এই টার্মিনালটা রাদার একটা রেজিস্ট্যান্স এর থ্রু দিয়ে, একটা ভোল্টেজ সোর্সের থ্রু দিয়ে গ্রাউন্ডেড হয়েছে। তাহলে এই পয়েন্টটা ডাইরেক্ট কিন্তু গ্রাউন্ডের সাথে কানেক্ট করা নেই, এই পয়েন্টটাকে ফিজিক্যালি গ্রাউন্ডের সাথে কানেক্ট করা নেই। এইটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট কি বললাম যে তোমার কোন একটা টার্মিনালকে যদি ফিজিক্যালি গ্রাউন্ড করা থাকে তার মধ্যে দিয়ে কি ইনফাইনাইট কারেন্ট পাস করতে পারে, তাই না? অর্থাৎ অ্যাকচুয়াল গ্রাউন্ডটা কিন্তু একটা কারেন্টের সিঙ্ক হিসাবে কাজ করে, যত খুশি কারেন্ট ওর মধ্যে দিয়ে পাস করতে পারে। কিন্তু এখানে দেখছো অপ অ্যাম্পের ইনপুট ইম্পিডেন্সটা ইনফাইনাইট, কাজেই এই এ পয়েন্টটা গ্রাউন্ড পটেনশিয়ালে থাকলেও এর মধ্যে দিয়ে কিন্তু কোনো রকম কারেন্ট অপ অ্যাম্পের ভিতরে ঢুকতে পারছে না। এ পয়েন্টটা কিন্তু কারেন্টের সিঙ্ক হিসাবে কাজ করছে না। এই জন্যই এটাকে বলা হয় ভার্চুয়াল গ্রাউন্ড।
ফিজিক্যালি এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড নয়, আর এটা তোমার গ্রাউন্ড পটেনশিয়ালে থাকলেও এটা কিন্তু তোমার কারেন্টের সিঙ্ক হিসাবে কাজ করছে না। এই দুটো কারণেই এটাকে ভার্চুয়াল গ্রাউন্ড বলা হয়। ওকে, হ্যাঁ স্যার। তারপর আর কোনো কোয়েশ্চেন? নিরুপমা কি জিজ্ঞাসা করেছিলে? স্যার, হ্যাঁ হ্যাঁ শুনছি, বলো। স্যার স্লিউ রেট যে টার্মটা মানে ওটা হ্যাঁ, সিগনিফিকেন্সটা কি অ্যাকচুয়ালি? স্লিউ রেটটা সিগনিফিকেন্স হচ্ছে, দেখো ধরো অপ অ্যাম্পের ক্ষেত্রে বা যে কোনো অ্যাম্পলিফায়ারের সার্কিট, অ্যাম্পলিফায়ার সার্কিটের ক্ষেত্রে আমি যে আগে ডিসকাস করেছিলাম না, ডিজায়ারেবল হচ্ছে এর কোনো নন লিনিয়ার ডিস্টরশন থাকবে না, এর ফ্রিকোয়েন্সি ডিস্টরশন থাকবে না, ফেজ ডিস্টরশন থাকবে না। এগুলোই তো তোমার প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের ডিজায়ারেবল প্রপার্টি, তাই তো? কিন্তু ইন রিয়েল কেস এইগুলো থেকে থাকে। আমি যদি একটা অ্যাম্পলিফায়ারের ইনপুটে এইরকম ধরনের সিগন্যাল দিই, আউটপুটে কি আমরা ঠিক এর এক্সাক্ট রেপ্লিকাটা এক্সপেক্ট করব? ভোল্টেজের ভ্যালুটা কম বা বেশি হবে। আবার বলছি, ইনপুটে ধরো আমি এইরকম ছবিটা দেখতে পাচ্ছ, ইনপুটে যদি এইরকম ধরনের একটা সিগন্যাল অ্যাপ্লাই করা হয়, এরকম একটা স্কোয়ার ওয়েভ ধরো অ্যাপ্লাই করা হলো, তাহলে আউটপুটে আমরা বেসিক্যালি তার একটা অ্যাম্পলিফাইড রেপ্লিকা পাবো। একদম তোমার যে সময়ে তোমার ভ্যালুটা দেখতে পাচ্ছ হাই, আউটপুটেও কি ঠিক টাইম উইন্ডো জুড়েই আউটপুটটা হাই হাই হবে। বাট ইন প্র্যাকটিস কোনো অ্যাম্পলিফায়ার সার্কিটের ক্ষেত্রে আউটপুটে যে রেপ্লিকাটা পাওয়া যায়, আউটপুটে যেটা আমরা পাই সেটা কিন্তু ইনপুটের একদম রেপ্লিকা হয় না। কিছুটা ডিফারেন্স থাকে। এখানে যেটা পরিষ্কারভাবে দেখানো আছে দেখতে পাচ্ছ, ইনপুট আর আউটপুট দুটোকে কিন্তু একই রকম দেখতে নয়। ইনপুটটা যত তাড়াতাড়ি রাইজ করছে, ইনপুটের জিরো থেকে তোমার এই ধরো ভি ভ্যালু পর্যন্ত যত শার্প উঠছে, আউটপুটে কিন্তু জিরো ভ্যালু থেকে হাই পর্যন্ত উঠতে একটা ফাইনাইট টাইম লাগছে। এই যে রেশিও, এই রেশিওটাকে বলা হয় স্লিউ রেট। এটা বুঝতে পারছো যে স্লিউ রেটটা তাহলে মেজার অফ ফ্রিকোয়েন্সি ডিস্টরশন, মেজার অফ ডিস্টরশন অফ দি আউটপুট সিগন্যাল। যদি স্লিউ রেটটা খুব বড় হয় তার মানে কি বোঝাবে, খুব কম সময়েই আউটপুটটা তোমার ইনপুটের রেপ্লিকাটাকে রিপ্রোডিউস করতে পারবে। কাজে হায়ার দি স্লিউ রেট, স্মলার ইজ দি ডিস্টরশন। একটা অ্যাম্পলিফায়ারের পারফরমেন্স তখনই ভালো বলবো যদি তার স্লিউ রেটটা কম হয়। স্লিউ রেটটা কম হলে ডিস্টরশনটা কম হবে। ঠিক ঠিক আছে আছে, স্যার, বুঝেছি। হুম হুম। তারপর তারপর আর আর কোনো কোয়েশ্চেন? নিরুপমা কি বলেছিলে? স্যার হ্যাঁ, সিএমআরআর এর কমন মোড সিগন্যালটা কি স্যার ওই যে প্র্যাকটিক্যাল ফর্মে ইনপুট ইম্পিডেন্সের জন্যই মানে ওই কমন মোড সিগন্যালটা আসছে মানে হ্যাঁ তার হ্যাঁ কারণে? হ্যাঁ হ্যাঁ বেসিক্যালি তাই, বেসিক্যালি তাই। ইনপুট ইম্পিডেন্সটা ফাইনাইট হওয়ার জন্য তোমার কমন মোডের জন্য আমরা আউটপুটটা পাচ্ছি আর কি। ভিওটাকে যে লিখলাম এডি ইন্টু ভিসি, এডি ইন্টু ভিডি প্লাস এসি ইন্টু ভিসি, এই এসি ইন্টু ভিসি কমন সিগন্যালটা যে অ্যাম্পলিফাইড হচ্ছে সেটা মেনলি বিকজ অফ ফাইনাইট ইনপুট ইম্পিডেন্স। ঠিক আছে? হ্যাঁ স্যার। আর আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে, এরপরে তাহলে আমরা এগুলোতে যাই, অ্যাপ্লিকেশনস গুলো ডিসকাস করি আর কি। হ্যাঁ, অপ অ্যাম্পের প্রচুর অ্যাপ্লিকেশনস বললাম, যেমন তোমার অপ অ্যাম্পকে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হিসাবে ইউজ করা যায়, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হিসাবে ইউজ করা যায়, অ্যাডার, সাবট্রাক্টর। এই যে নামটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার, নামটা এই জন্যই উই ক্যান এক্সিকিউট ডিফারেন্ট ম্যাথমেটিক্যাল অপারেশন। আমরা বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো করতে পারি আর কি, ইমপ্লিমেন্ট করতে পারি বাই ইউজ অফ অপারেশনাল অ্যাম্পলিফায়ার। যে কারণে অপারেশনাল অ্যাম্পলিফায়ারটা অনেক সময় অ্যানালগ কম্পিউটারও বলা যেতে পারে। একটা কম্পিউটারে আমরা বেসিক্যালি তোমার এরকম অপারেশন পারফর্ম করি, বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল অপারেশনকে পারফর্ম করি। এই এখানেও তাই, অপারেশনাল অ্যাম্পলিফায়ারেও আমরা সেরকমই ম্যাথমেটিক্যাল অপারেশন গুলোকে পারফর্ম করছি, যেখানে ইনপুট গুলোকে অ্যানালগ ভোল্টেজ দিয়ে দেওয়া হচ্ছে। একটা ডিজিটাল, আমাদের যে কনভেনশনাল কম্পিউটার, এখানে সিগন্যাল গুলোকে ডিজিটাল ফর্মে দেওয়া হয়। অপ অ্যাম্পের ক্ষেত্রে কিন্তু সিগন্যাল গুলোকে অ্যানালগ ফর্মে দেওয়া হচ্ছে। ধরো আমি একটা 5 ভোল্ট ইনপুট দিলাম, আর একটা 6 ভোল্ট, বা আরেকটা ধরো তোমার 3 ভোল্ট ইনপুট দিলাম। তাহলে আউটপুটটা দেখবো আমরা এই দুটো ডিফারেন্সের সাথে প্রপোর্শনাল। আউটপুটে যদি আমরা মানে সার্কিটটাকে যদি আমরা ঠিকঠাক ভাবে কনস্টিটিউট করতে পারি, তাহলে আউটপুটে এক্স্যাক্টলি এই দুটো প্যারামিটারের ডিফারেন্সটা পাবো।
কাজে দুটো নাম্বারকে আমরা সাবট্রাক্ট করতে পারি, দুটো নাম্বারকে আমরা অ্যাড করতে পারি, আমরা মাল্টিপ্লাই করতে পারি, কোনো নাম্বারের লগারিদম নিতে পারি, আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি, ইন্টিগ্রেশন করতে পারি। এরকম বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল অপারেশন ইমপ্লিমেন্ট করা সম্ভব বাই দি ইউজ অফ অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। So that justifies the name of amp. So as the simplest example, let us first discuss inverting amplifier. Inverting amplifier জিনিসটা কি সেটা দেখো। এটা বেসিক্যালি আগে যে সার্কিটটা বললাম সেই সার্কিটটাই, নন ইনভার্টিং ইনপুটটাকে গ্রাউন্ড করা রয়েছে, আর একটা সিগন্যাল ভিএস অ্যাপ্লাই করা হয়েছে থ্রু এ সিরিজ রেজিস্ট্যান্স R1 ইনটু দি ইনভার্টিং ইনপুট। আর এই R2টা হচ্ছে বেসিক্যালি ফিডব্যাক রেজিস্ট্যান্স, যেটা অপ অ্যাম্পে নেগেটিভ ফিডব্যাক প্রোভাইড করছে। ওকে, এখন অপ অ্যাম্পের ইনপুট যে ইম্পিডেন্স সেটা কত বললাম, ইনফাইনাইট। তাহলে এই ভিএস সোর্স থেকে যে কারেন্টটা ড্রিভেন হচ্ছে সেটা পুরোটাই R1 আর R2 এর মধ্যে দিয়ে পাস করছে, কোনোভাবে অপ অ্যাম্পের মধ্যে ঢুকছে না। কারেন্টের ডিরেকশনটা ভালো করে বোঝার চেষ্টা করো। ভিএস এই যে সোর্সটা, সেই সোর্সটা যে কারেন্টটা ডেলিভার করছে সেই কারেন্টটা R1 আর R2 এর মধ্য দিয়ে ফ্লো করে যাচ্ছে, কোথাও ব্রাঞ্চিং হচ্ছে না। দিস ইজ বিকজ অফ ইনফাইনাইট ইনপুট ইম্পিডেন্স অফ দি অপ অ্যাম্প। এখানে কিন্তু কোনো রকম ব্রাঞ্চিং হচ্ছে না, এফেক্টিভলি কোনো রকম ব্রাঞ্চিং হচ্ছে না। আরো একটা কথা আমরা আগে বলে এলাম ভার্চুয়াল গ্রাউন্ডের কনসেপ্ট থেকে, এই নন ইনভার্টিং ইনপুটটাকে যদি গ্রাউন্ড পোটেনশিয়ালে রাখি তাহলে এই এ পয়েন্টটা ভার্চুয়াল গ্রাউন্ডে থাকবে, অর্থাৎ এ পয়েন্টের পোটেনশিয়ালটা জিরোই হবে। এ পয়েন্টটা ইজ এট গ্রাউন্ড পোটেনশিয়াল, এ পয়েন্টটা ভার্চুয়াল গ্রাউন্ডে রয়েছে, এ পয়েন্টের পোটেনশিয়ালটা জিরো। তাহলে দেখো এই কারেন্টটাকে ক্যালকুলেট করে দেখো, কারেন্টটা কত হবে। এ পয়েন্টের পোটেনশিয়ালটা ধরো ভিআই বললাম, প্রথমে জাস্ট ইন্ট্রোডিউস করার জন্য বললাম এ পয়েন্টের পোটেনশিয়ালটা ভিআই। তাহলে R1 এর মধ্যে কারেন্টটা কত, ভিএস মাইনাস ভিআই বাই R1। R2 এর মধ্যে কারেন্ট কত, R2 এর মধ্যে কারেন্ট হচ্ছে ভিআই মাইনাস ভিও বাই R2, হয়েছে সেম কারেন্ট। তাহলে I সমান ভিএস মাইনাস ভিআই বাই R1 and it is same as VI minus VO by R2. Now you see that VI equals to 0 because the point A is at ground potential, it is at virtual ground. VI টা 0, VI টা 0 হয়ে যাওয়ার জন্য আমরা কি পেলাম, VS by R1 সমান minus VO by R2. VS by R1 সমান minus VO by R2. That is VO by VS is equal to minus R2 by R1. এটাই হচ্ছে ভোল্টেজ গেইন, ইনপুট ভোল্টেজ ভিএস, আউটপুট ভোল্টেজ ভিও, তাহলে ভোল্টেজ গেইন হচ্ছে ভিও বাই ভিএস, দ্যাট ইজ মাইনাস R2 বাই R1। দেখো চয়েস বাই চুজিং R2 এন্ড R1 উই ক্যান রিডিউস দি গেইন, আমরা গেইনটাকে রিডিউস করে ফেলতে পারি। ধরো R2 টাকে চুজ করলাম 2 কিলো ওহম আর R1 টাকে চুজ করলাম 1, তাহলে গেইনটা কত হয়ে দাঁড়ালো, ক্লোজ লুপ গেইনটা হয়ে দাঁড়ালো -2। এটা সিগনিফিকেন্স কি, সিগনিফিকেন্স হচ্ছে গেইনটাকে কি আমরা নিজেদের পছন্দ মতো অর্ডারে নিতে পারছি। আগে আমরা যেখানে দেখেছিলাম যে অপ অ্যাম্পে স্যাচুরেশন চলে আসে যদি এই ভিআই এর ভ্যালুটা 100 মাইক্রোভোল্ট অর্ডারের হয়। আমরা এখানে কিন্তু যদি এরকম কোনো ফিডব্যাক না দিতাম, যদি কোনো রকম ফিডব্যাক না দিতাম তাহলে এই 100 মাইক্রোভোল্টের বেশি ভ্যালুটা বাড়ালেই স্যাচুরেশনই জিনিসটা থেকে যেত আর কি, কোনোভাবেই আউটপুটটা ভ্যারি করতো না। বাট যদি এরকম একটা ক্লোজ লুপ ফর্ম করা যায়, একটা নেগেটিভ ফিডব্যাক দেওয়া যায়, তাহলে আমরা এই আউটপুট ভোল্টেজটাকে যদি এই গেইনটাকে 2 চুজ করি তাহলে আউটপুট ভোল্টেজটাকে 12 নিয়ে যেতে গেলে ভিএসটাকে 6 ভোল্ট পর্যন্ত বাড়াতে পারি। 100 মিলিভোল্টের পরিবর্তে আমার কিন্তু ফ্লেক্সিবিলিটিটা এখন 5-6 ভোল্ট পর্যন্ত চলে এলো। হ্যাঁ, এইরকম ভাবে আমরা তাহলে বেশি ইনপুট ভোল্টেজ নিয়ে আমরা জিনিসটাকে হ্যান্ডেল করতে পারি। এর পাশাপাশি আরেকটা জিনিস দেখতে পাচ্ছ যে দেয়ার ইজ এ নেগেটিভ সাইন, ভিও ইকুয়ালস টু সাম মাইনাস R2 by R1 into VS. What does it mean? It means ইনপুটে যদি আমরা সে 1 ভোল্ট দিই, আউটপুটে আমরা কি পাবো, সে -2 ভোল্ট বা -3 ভোল্ট ডিপেন্ডিং অন দি গেইন। পজিটিভ ভোল্টেজ দিলে নেগেটিভ ভোল্টেজ পাবো, আউটপুটে নেগেটিভ ভোল্টেজ দিলে পজিটিভ ভোল্টেজ পাবো। দ্যাট জাস্টিফাইজ দি নেম ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, সেই জন্য আমরা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার বলছি। যদি অল্টারনেটিং ভোল্টেজ দেওয়া হয় তাহলে কি হবে, তাহলে আউট অফ ফেজে থাকবে। আমরা যদি এখানে সাম সাইন ওমেগা টি দিই, এখানে কি হবে, মাইনাস সাইন ওমেগা টি, ফেজ ডিফারেন্সটা তাহলে পাই হবে। এটাই হচ্ছে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের ওয়ার্কিং প্রিন্সিপাল। নেক্সট নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার দেখো, এখানে একটা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার সার্কিটকে দেখানো আছে। সার্কিটটার মধ্যে কিছুটা চেঞ্জ করা হয়েছে।
পার্টিকুলারলি যে চেঞ্জটা দেখতে পাচ্ছ, আগে আমরা ইনপুট টার্মিনালটাকে ডাইরেক্ট, আগে আমরা 3 নাম্বার টার্মিনালটাকে, নন ইনভার্টিং টার্মিনালটাকে গ্রাউন্ড করে রেখেছিলাম। ইনস্টেড এখানে কি করছি, আমরা একটা ভিএস ভোল্টেজ সোর্স যোগ করেছি, অর্থাৎ ইনপুটটা এখন এখানে নন ইনভার্টিং টার্মিনালে দেওয়া হয়েছে, ইনপুটটা নন ইনভার্টিং টার্মিনালে দেওয়া হয়েছে। আর ইনভার্টিং যে টার্মিনালটা মাইনাস সাইন দিয়ে যেটা ডিনোট করা আছে, 2 নাম্বার পিনটাকে গ্রাউন্ড করা রয়েছে থ্রু এ রেজিস্টার R1। আর R2 কাজটা আগের মতোই, টু প্রোভাইড এ নেসেসারি ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক দেওয়াটাই হচ্ছে এর কাজ। আগেও আমরা বলেছি যে যদি নেগেটিভ ফিডব্যাক অপ অ্যাম্প সার্কিটে দিতে হয়, তাহলে কিন্তু আউটপুট থেকে ভোল্টেজটাকে নিয়ে আমাদের এই ইনভার্টিং ইনপুটটার সাথে যোগ করতে হবে। এর ক্ষেত্রে তোমার ফিডব্যাক রেজিস্ট্যান্সটা যেমন ভাবে কানেক্টেড ছিল, এই নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রেও দেখতে পাচ্ছ যে ফিডব্যাক রেজিস্ট্যান্সটা একদম একই রকম ভাবে কানেক্টেড। ওকে, এটাই হচ্ছে তোমার সার্কিটটা আর কি। এবার যদি কারেন্টের ডিরেকশন দেখাও, দেখতে পাচ্ছ এই ভোল্টেজ সোর্সটা এফেক্টিভলি কোনো কারেন্ট ডেলিভার করতে পারছে না, তার কারণ অপ অ্যাম্পের ইনপুট ইম্পিডেন্সটা এফেক্টিভলি ইনফাইনাইট, ভেরি লার্জ, কাজে ভিএসটা এফেক্টিভলি ডাজ নট ডেলিভার এনি কারেন্ট। এবার এখানে আউটপুটে যদি একটা ফাইনাইট ভোল্টেজ থাকে, নিশ্চয়ই R2 R1 এই কম্বিনেশনের মধ্যে দিয়ে একটা কারেন্ট যাবে। R2 মধ্যে দিয়ে যে কারেন্টটা আসছে এ পয়েন্ট থেকে, সেটা কিন্তু কোনো ব্রাঞ্চিং হওয়ার সুযোগ থাকছে না, সেটা পুরোটাই R1 এর মধ্যে দিয়ে পাস করছে। একই কারণে ব্রাঞ্চিং হচ্ছে না, ইনপুট ইম্পিডেন্সটা হাই, তাহলে এ পয়েন্ট থেকে কোনো কারেন্ট এই অপ অ্যাম্পের দিকে ঢুকছে না, পুরো কারেন্টটাই R1 এর মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে। হয়েছে, এই কথাটাই বলা রয়েছে আর কি। এই এ আর এদের মধ্যে পোটেনশিয়াল, এ পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে সাম ভিএস মাইনাস ভি টু। হ্যাঁ, ধরে নাও যে এ পয়েন্টের পোটেনশিয়ালটা ভি টু, এ পয়েন্টের পোটেনশিয়ালটা ভি টু, তাহলে অপ অ্যাম্পের যে অ্যাকচুয়াল ইনপুট ভোল্টেজ সেইটা কত, ভিএস মাইনাস ভি টু। অপ অ্যাম্পের ওপেন লুপ গেইনটা কত, এ, খুব লার্জ, তাহলে আউটপুট ভোল্টেজটা কত হবে, ভিও সমান এ ইন্টু ভিএস মাইনাস ভি টু। এবার এটা তো টেন্স টু ইনফিনিটি, বাট ভিওটা ফাইনাইট, তাহলে নিশ্চয়ই ভিএস মাইনাস ভি2টাকে জিরো হতে হবে, ভিএস মাইনাস ভি2টাকে জিরো হতে হবে, অর্থাৎ ভি2টা ভিএস এর সাথে সমান হতে হবে। সোজা কথায় এই 3 নাম্বার পিনের ভোল্টেজ যা, এই 2 নাম্বার পিনের ভোল্টেজটাও তাই, এ পয়েন্টের পোটেনশিয়ালটাও ভিএস এর সাথে সমান, এ পয়েন্টের পোটেনশিয়ালটাও ভিএস এর সাথে সমান। তাহলে বেসিক্যালি কিরকম দাঁড়ালো, এখানে পোটেনশিয়ালটা ভি0, এখানে পোটেনশিয়ালটা ভিএস, আর এখানে পোটেনশিয়ালটা জিরো, আর কারেন্টটা আই। এবার কারেন্টটার ভ্যালু ক্যালকুলেট করে দেখো, কারেন্টটা কত, R2 এর মধ্যে কারেন্ট কত, ভি0 মাইনাস ভিএস, এই যে ভি0 মাইনাস ভিএস বা ভি2, সেইটা বাই R2 সমান ভি2 মাইনাস 0 বাই R1। যেটা ভি2 সেটাই বেসিক্যালি ভিএস, তাহলে উই হ্যাভ ভি0 বাই ভিএস বা ভি0 বাই ভি2, যাই বলো না কেন, দ্যাট ইজ ইকুয়াল টু 1 প্লাস R2 বাই R1। এটাই হচ্ছে গেইন, এক্সপ্রেশন ফর দি গেইন অফ এ নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। যদি ফিডব্যাক রেজিস্ট্যান্স R2 হয়, ইনপুটের 2 নাম্বার পিনের সিরিজ রেজিস্ট্যান্সটা R1 হয়, তাহলে গেইনটা হচ্ছে 1 প্লাস R2 বাই R1। আগের রেসপেক্টে যদি কম্পেয়ার করো, দেখো আগে কি ছিল, মাইনাস R2 বাই R1, এখানে হচ্ছে 1 প্লাস R2 বাই R1। দুটো জিনিস এখানে আমরা অবজার্ভ করতে পারি, দুটো ডিফারেন্স আমরা এখানে অবজার্ভ করতে পারি। একটা কি, চেঞ্জ ইন সাইন, আগে নেগেটিভ সাইন ছিল, এখানে কিন্তু কোনো নেগেটিভ সাইন নেই, অর্থাৎ ইনপুট আর আউটপুট একই ফেজে রয়েছে। ইনপুটে যদি আমি প্লাস ভোল্টেজ দিই, আউটপুটে প্লাস ভোল্টেজ পাবো, ইনপুটে যদি মাইনাস ভোল্টেজ দিই, তাহলে আউটপুটে আমরা নেগেটিভ ভোল্টেজ পাবো। ইনপুটে যদি আমরা সাইন ওমেগাটি দিই, তাহলে আউটপুটেও সাইন ওমেগাটি পাবো, একই রকম ফেজে থাকবে, দেয়ার উইল বি নো ফেজ ডিফারেন্স। হ্যাঁ, সেই জন্য এটাকে নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার বলা হচ্ছে। আরেকটা তফাৎ লক্ষ্য করতে পারছো, আগে ওখানে গেনের ম্যাগনিটিউডটা ছিল R2 বাই R1, এখানে কিন্তু গেনের ম্যাগনিটিউডটা হচ্ছে 1 প্লাস R2 বাই R1, অর্থাৎ R2 যদি 2 কিলো ওহম হয়, R1 যদি 1 কিলো ওহম হয়, আগের ক্ষেত্রে গেনের ম্যাগনিটিউডটা ছিল 2, এখানে কিন্তু গেনের ম্যাগনিটিউডটা হচ্ছে 3। এটাই হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। নেক্সট, ইউনিটি গেইন ফলোয়ার। ইউনিটি গেইন ফলোয়ারটা কি, এরকম একটা সার্কিট দিয়ে জিনিসটাকে বোঝানো আছে। এই সার্কিটটাকে আগের সার্কিটের সাথে কম্পেয়ার করে দেখো তো, এখানে যে সার্কিটটা দেখছো ওই সার্কিটের সাথে কম্পেয়ার করে দেখো কি ডিফারেন্স পাচ্ছ। আগে তোমার এই ভিএসটা নন ইনভার্টিং ইনপুটে দেওয়া ছিল, এখানেও তাই। আগে কিন্তু এই জায়গাতে কি, এ পয়েন্ট থেকে সিরিজ একটা রেজিস্ট্যান্স R1 এর থ্রুতে গ্রাউন্ড করা ছিল, এখানে R1টা নেই। R1 নেই, এই কথার অর্থ কি, R1টা ইনফাইনাইট হয়েছে।
এর পাশাপাশি আরেকটা দেখতে পাচ্ছ যে ফিডব্যাকটা আগে সার্কিটে কিভাবে দেওয়া ছিল, একটা রেসিস্ট্যান্সের থ্রুতে ফিডব্যাকটা দেওয়া ছিল, এখানে কিন্তু কোনো রেসিস্ট্যান্স দেওয়া নেই, একটা তার দিয়ে কানেক্ট করা রয়েছে, মিনিং দ্যাট ফিডব্যাক রেসিস্ট্যান্সটা জিরো। তাহলে আগের রেসপেক্টে যদি আমরা এটাকে কম্পেয়ার করি, দেখতে পাচ্ছি এই ইউনিটি গেইন ফলোয়ারটাও কিন্তু এফেক্টিভলি একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, যার আর ওয়ানটা ইনফাইনাইট আর আর টুটা জিরো। তাহলে গেইনটা কত হবে? গেইনটা হবে ভিও বাই ভিএস। গেইনটা হবে ভিও বাই ভিএস, দ্যাট ইজ 1 প্লাস আর টু বাই আর ওয়ান। আর টু বাই আর ওয়ান করলে কত হবে? জিরো হবে। তাহলে ভিও বাই ভিএস ইকালস টু 1 বা ভিও ইকালস টু ভিএস। অর্থাৎ ইনপুটে আমরা যা ভ্যালু দিচ্ছি আউটপুটেও তাই পাচ্ছি। সেই জন্য এটাকে বলা হয় ইউনিটি গেইন ফলোয়ার। আউটপুট ফলোজ দি ইনপুট সিগন্যাল। আউটপুটটা ইনপুট সিগন্যালটাকে ফলো করছে, ইনপুটে আমরা যা দিচ্ছি আউটপুটে এক্স্যাক্টলি তাই পাচ্ছি। আমরা যে অপারেন্টের চিপ গুলো দেখি, অপারেন্টের চিপ গুলোর কিছু ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকে। তোমরা অনেক সময় কাজ করার সময় অপারেন্ট গুলোকে টেস্ট না করে নিজেদের মতো সার্কিট করো, তারপরে শুরু থেকেই বলা হচ্ছে না, যেটা পাওয়ার কথা সেটা পাচ্ছি না, এরকম ভাবে বলতে থাকো। সেই জন্য আমরা অ্যাডভাইস করি যে অপারেন্ট যে চিপটা ইউজ করছো, বিফোর ইউ ইউজ ইউ জাস্ট টেস্ট দি অপারেন্ট ওয়েদার ইট ইজ পারফেক্ট, ঠিকঠাক আছে কিনা সেটা একটু চেক করে নাও। সেটা চেক করার জন্য এইরকম ধরনের একটা ইউনিটি গেইন ফলোয়ার সার্কিট করতে বলা হয়। ইউনিটি গেইন ফলোয়ার সার্কিট করতে বলা হয়, এরকম একটা সার্কিট করতে বলা হয়। করে এবার তোমাকে দেখতে বলা হয় যে ইনপুটে যে ভোল্টেজটা দিচ্ছ আউটপুটে সেই ভোল্টেজটা পাচ্ছ কিনা। দেখো ইনপুটে যদি 1 ভোল্ট দিই আউটপুটে 1 ভোল্ট পাবো, ইনপুটে যদি 2 ভোল্ট দিই আউটপুটে 2 ভোল্ট পাবো। যদি এরকম ভ্যালু পাও তাহলে বুঝবে যে ইউর আইসি ইজ ওকে এন্ড ইউ ক্যান প্রসিড উইথ ইউর এক্সপেরিমেন্ট। এটাই বেসিক্যালি ইউনিটি গেইন ফলোয়ার। এই তিনটে অপারেশন যেগুলো বললাম, কোনো প্রশ্ন? ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার এবং ইউনিটি গেইন ফলোয়ার, এগুলোর ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার এই ইউনিটি গেইন ফলোয়ার এখানে লেখা না বাফার আর আইসোলেশন অ্যাম্পলিফায়ার, ওটার মানে? হ্যাঁ, আইসোলেশন অ্যাম্পলিফায়ার মানে বেসিক্যালি এখানে কি দেখতে পাচ্ছ যে অ্যাম্পলিফায়ারটা আইসোলেটেড থাকছে, তাই না? ইনপুটে যা দিচ্ছ আউটপুটে যদি তাই পাও, হোয়াট ইজ দি রোল অফ দি অ্যাম্পলিফায়ার? এফেক্টিভলি অ্যাম্পলিফায়ারটা যেন আইসোলেটেড হয়ে যাচ্ছে। অ্যাম্পলিফায়ারটা থাকলেও যা ভ্যালু হতো, অ্যাম্পলিফায়ারটা না থাকলেও তাই ভ্যালু হতো, ইনপুট আর আউটপুট দুটো একই রকম। এই জন্য এটাকে আইসোলেশন অ্যাম্পলিফায়ার বলা হচ্ছে। তারপর তারপর আর কোনো কোয়েশ্চেন? ওকে, এরপরে আমরা তাহলে আরো একটা অ্যাপ্লিকেশনে যাই, অ্যাডার সার্কিট। হ্যাঁ, পারফরমেন্স অফ অ্যান অপারেশনাল অ্যাম্পলিফায়ার অ্যাজ অ্যান অ্যাডার। একটা অ্যাডার হিসাবে কিভাবে অপারেন্ট ইউজ করা যায় দেখো। অ্যাডার মানে কি? বেসিক্যালি আমরা অ্যাডিং এই অপারেশনটাকে ইমপ্লিমেন্ট করব। কয়েকটা ভোল্টেজকে, কয়েকটা সিগন্যালকে অ্যাড করব, বা ধরো কয়েকটা নাম্বারকে আমরা অ্যাড করব। এই নাম্বারগুলোকে ইলেকট্রিক্যাল সিগন্যাল হিসাবে দেওয়া হচ্ছে একটা অপ অ্যাম্প সার্কিট। সেই অ্যাডার হিসাবে ইউজ করতে গেলে অপ অ্যাম্পটাকে আমাদের বেসিক্যালি একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হিসাবে ইউজ করতে হবে। এখানে যে সার্কিটটা দেখানো আছে দেখতে পাচ্ছ, এটা নাথিং বাট এ কনভেনশনাল ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, যেখানে উই হ্যাভ মেনি ইনপুটস, অনেকগুলো ইনপুট রয়েছে। এই ভি1 ইনপুটটাকে আর1 রেজিস্ট্যান্সের থ্রুতে দেওয়া হয়েছে, ভি2 ইনপুটটাকে আর2 রেজিস্ট্যান্সের থ্রুতে দেওয়া হয়েছে, এরকম ভাবে ভি3 ভিএন এইগুলোকে বেসিক্যালি তোমার ওই করেসপন্ডিং একটা সিরিজ রেজিস্ট্যান্সের থ্রুতে এ পয়েন্টটাতে ফিট করানো হয়েছে। অপ অ্যাম্পের যে ইনভার্টিং ইনপুটটা রয়েছে সেটাকে ফিট করানো হয়েছে। আর এই আরএফটা বেসিক্যালি তোমার ফিডব্যাক রেজিস্ট্যান্সটাকে রিপ্রেজেন্ট করছে। As earlier you see, RF provides the negative feedback to reduce the voltage gain. তাহলে কনসেপ্টটা একই রকম ভাবে আমরা সার্কিটের পারফরমেন্সটাকে অ্যানালাইজ করতে পারি। দেখো 3 নাম্বার পিনটাকে ডাইরেক্ট গ্রাউন্ড করা রয়েছে, নন ইনভার্টিং পিনটা ডাইরেক্ট গ্রাউন্ড করা রয়েছে, তাহলে এই এ পয়েন্টটা ভার্চুয়াল গ্রাউন্ডে রয়েছে। এ পয়েন্টের পোটেনশিয়ালটা জিরো। ভি1 সোর্সের জন্য আর1 এর মধ্যে দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, সেটা আই1। ভি2 সোর্সের জন্য আর2 এর মধ্যে একটা কারেন্ট যাচ্ছে, আই2। এরকম ভিএন ইনেট সোর্সটার জন্য আরএন রেজিস্টারটার মধ্যে দিয়ে একটা কারেন্ট আইএন যাচ্ছে। এবার এই এ পয়েন্টে সমস্ত কারেন্ট গুলো এসে মিট করছে। এ পয়েন্টে মিট করার পর দেখো এদের কিন্তু আর ব্রাঞ্চিং হওয়ার কোনো স্কোপ নেই, বিকজ অপ অ্যাম্পের ইনপুট ইম্পিডেন্সটা ইনফাইনাইট, এর মধ্যে কিছু কারেন্ট ঢুকছে না, তাহলে এন্টায়ার কারেন্টটা কিন্তু আরএফ এর মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে।
তাহলে we will start with a simple equation, Kirchhoff's current law at the point A, and it reads I equals to I1 plus I2 plus I3 plus IN like this. হ্যাঁ, এরকম ভাবে আমরা শুরু করতে পারি আর কি। I equals to I1 plus I2 plus I3 plus IN এরকম ভাবে করতে পারি। এবার হোয়াট ইজ I1? দেখতে পাচ্ছ A পয়েন্টের পটেনশিয়ালটা 0, তাহলে I1 কত? V1 বাই R1, I2 কত? V2 বাই R2, I3 কত? V3 বাই R3। এই সামগুলো কিসের সাথে সমান? এর মধ্যে কারেন্টটা কত? আইটাকে কিভাবে লিখতে পারি? 0 মাইনাস V0 বাই RF, তাই তো? এ পয়েন্টের পটেনশিয়ালটা 0, এই পয়েন্টের পটেনশিয়াল V0, তাহলে RF এর মধ্যে কারেন্টটা কত? 0 minus V0 by RF, that is minus V0 by RF. So this is your equation. এবার এই RF টা দিয়ে মাল্টিপ্লাই করে দাও বোথ সাইড কে টু obtain V0 equals to this. আউটপুট ভোল্টেজের এক্সপ্রেশনটা তাহলে এরকম হবে। এবার সার্কিটটাকে যদি আমরা এমন ভাবে বানাই যাতে করে সমস্ত ইনপুট গুলোর এই সিরিজ রেজিস্ট্যান্স গুলো সমান হয়, R1 R2 R3 RN এগুলো যদি সমান হয়, তাহলে এই এক্সপ্রেশনটা সিম্পলিফাইড হয়ে যায়। V0 equals to minus RF by R into V1 plus V2 plus V3 এরকম হয়ে যায়। ঠিক আছে, এবার এর পাশাপাশি যদি আমরা এরকম বলি RF আর R এই দুটো সমান, RF আর R এই দুটো সমান, তাহলে কি হবে? V0 টা সিম্পলি ওই ভোল্টেজ গুলোর সামের সাথে সমান হবে, ইনপুটে যে ভোল্টেজ গুলো দিয়েছি তাদের সামের সাথে সমান হবে। দ্যাটস হাউ উই ক্যান রিয়েলাইজ দিস পারফরম্যান্স। হ্যাঁ, এই অ্যাডিং পারফরম্যান্সটাকে আমরা তাহলে এইরকম ভাবে রিয়েলাইজ করতে পারি। এটাই অ্যাডার সার্কিট। Next, let us discuss subtractor or the differential amplifier. Differential amplifier বা subtractor। আগেই বলা হয়েছে op amp is basically a differential amplifier. আমরা দুটো ইনপুটে যে ভোল্টেজ অ্যাপ্লাই করছি তাদের ডিফারেন্সটাই এফেক্টিভলি অ্যাম্পলিফাইড হচ্ছে। ওকে, কিভাবে এই ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করছে দেখো, সেইটা বুঝে। সার্কিটটা আগে থেকে একটু ডিফারেন্ট, কিন্তু খুব সমস্যা কিছু নেই। দুটো ইনপুট দেয়া হয়েছে, দুটো ভোল্টেজের ডিফারেন্স নিতে চাইছি, কাজেই একটা ভোল্টেজকে আমি একটা ভোল্টেজকে আমি ইনভার্টিং টার্মিনালে দেব, আর আরেকটা ভোল্টেজকে আমি নন ইনভার্টিং টার্মিনালে দেব। এবার দুটো ইনপুটকেই রেজিস্টারের থ্রুতে সিরিজে কানেক্ট করে দেওয়া হয়েছে। আর এফ বা R2 যে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছ, R2 রেজিস্ট্যান্সটা বেসিক্যালি ইওর R2 রেজিস্ট্যান্সটা বেসিক্যালি ফিডব্যাক রেজিস্ট্যান্স, রাইট, যেটা নেগেটিভ ফিডব্যাককে প্রোভাইড করছে। আর এখানে অ্যাডিশনালি আরেকটা রেজিস্টার দিয়ে এই 3 নাম্বার পিনটাকে নন ইনভার্টিং টার্মিনালটাকে গ্রাউন্ড করা হয়েছে। এটাই হচ্ছে সার্কিট ফর এ ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার অর এ সাবট্রাক্টর। দেখো হাউ ইট পারফর্মস, কিভাবে পারফর্ম করছে দেখো। একই রকম যুক্তি, এইখানে এই পয়েন্টের পটেনশিয়ালটা যদি VA হয়, এই পয়েন্টের পটেনশিয়ালটা যদি VB হয়, তাহলে অপ অ্যাম্পের রেসপেক্টে ইনপুট ভোল্টেজটা কত? VB মাইনাস VA। অপ অ্যাম্পের রেসপেক্টে ইনপুট ভোল্টেজটা VB মাইনাস VA। অপ অ্যাম্পের ওপেন লুপ গেইন যদি A হয়, তাহলে আউটপুট ভোল্টেজ কত হবে? A ইনটু VB মাইনাস VA। আউটপুট ভোল্টেজটা ফাইনাইট, ওপেন লুপ গেইনটা ইনফাইনাইট, তাহলে VBও যা VAও তাই, অর্থাৎ এই দুটো পয়েন্টের পটেনশিয়ালটা সমান। হ্যাঁ, এই পয়েন্টের পটেনশিয়ালও যা, এই পয়েন্টের পটেনশিয়ালও তাই, দুটো পয়েন্টের পটেনশিয়াল সমান। এই V1 সোর্সের জন্য যে কারেন্টটা যাচ্ছে R1 এর মধ্যে দিয়ে, একই কারেন্ট R2 এর মধ্যে দিয়েও পাস করছে, তার কারণ অপ অ্যাম্পের ইনপুট ইম্পিডেন্সটা হাই, এর মধ্যে কোনো কারেন্ট ঢুকছে না। ঠিক একইভাবে V2 সোর্স থেকে যে কারেন্টটা R1 এর মধ্যে দিয়ে যাচ্ছে, একই পরিমাণ কারেন্ট R2 এর মধ্যে দিয়েও পাস করছে, বিকজ এই ইনভার্টিং টার্মিনালের মধ্যে দিয়ে কোনো কারেন্ট অপ অ্যাম্পের ভিতরে এন্টার করছে না। হ্যাঁ, এটা দিয়ে আমরা তাহলে সলভ করে ফেলতে পারি। আউটপুট ভোল্টেজটাকে V2 আর V1 এর সাথে রিলেট করতে পারি। দেখো, প্রথম যে সার্কিটটা, এই যে পার্টটা, এই পার্টের মধ্যে কারেন্টটা যদি ক্যালকুলেট করি কি হবে? V2 মাইনাস VA বাই R1 সমান VA মাইনাস V0 বাই R2। আর দ্বিতীয় এইটাতে যদি আমরা কারেন্টটা বের করি কত পাবো? V1 মাইনাস VB বাই R1 সমান VB মাইনাস 0 বাই R2। এবার এই দুটো ইকুয়েশন নিয়ে প্রসিড করো। যুক্তিটা দিলাম যে VAও যা VBও তাই, এখানে VAও যা আর VBও তাই, দুটো সমান। সেখান থেকে তাহলে এই দুটোকে অ্যানালাইজ করে বলে দিতে পারো যে VO সমান R2 বাই R1 ইন্টু V1 মাইনাস V2। তাহলে এই যে দুটো ইনপুট ভোল্টেজ আমরা দিচ্ছি, সেই দুটোর ডিফারেন্সটা আউটপুটে অ্যাম্পলিফাইড হয়ে অ্যাপিয়ার করছে। কতটা ফ্যাক্টর অ্যাম্পলিফাইড হচ্ছে? বাই বি রেশিও R2 বাই R1। হ্যাঁ, এই R2 R1 এই রেশিওটা দ্বারা অ্যাম্পলিফাইড হচ্ছে। এটা আমরা যেমন চুজ করব, রেজিস্টার গুলোকে যেমন চুজ করব, অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টরটা সেই রকম হবে। যদি R1 আর R2 সমান হয়, তাহলে ভিওটা সিম্পলি V1 মাইনাস V2। এখানে যে দুটো ভোল্টেজ দিয়েছি তাদের ডিফারেন্সের সাথে সমান, এই দুটো নাম্বারের ডিফারেন্সের সাথে সমান, সাবট্রাকশনের সাথে সমান।
That's how we can realize the subtraction operation. অপারেশনাল অ্যামপ্লিফায়ারটা দিয়ে এরকম ভাবে তাহলে আমরা সাবট্রাকশন অপারেশনটাকে রিয়েলাইজ করতে পারি। ওকে, বেশ, এইটুকুই বলার ছিল। এবার তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বলো। স্যার ডিফারেনশিয়াল হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ারে ভিএ ইকুয়াল টু ভিভি টা ওটা একবার একটু বলবেন? এই যে এটা যুক্তিটা একই, যেটা বারবার বলছি, দাঁড়াও জাস্ট ওয়েট। এই যে বললাম যে তোমার যদি আউটপুট ভোল্টেজটা ভিও হয় তাহলে ভিও সমান কত, এ ইন্টু ভি মাইনাস ভিএ, ঠিক তো? অপ-অ্যাম্পের ইনপুট ভোল্টেজটা কত, অপ-অ্যাম্পের রেসপেক্টে ইনপুট ভোল্টেজ দেখো না, অপ-অ্যাম্পের দুটো টার্মিনালে একটাতে কত ভিবি আর একটা হচ্ছে ভিএ, তাহলে ডিফারেন্স ভোল্টেজটা কত, ভিবি মাইনাস ভিএ। অপ-অ্যাম্পের ওপেন লুপ গেইন যদি এ হয় তাহলে আউটপুট ভোল্টেজ কত, এ ইন্টু ভিবি মাইনাস ভিএ। এবার অপ-অ্যাম্পের যে ওপেন লুপ গেইন, এটা তো ওপেন লুপ গেইনকে রিপ্রেজেন্ট করছে, এটা টেন্ডস টু ইনফিনিটি, ভেরি লার্জ, whereas ভি0টা ফাইনাইট, তাহলে ভিবি মাইনাস ভিএ এইটা টেন্ডস টু জিরো। ভিবি মাইনাস ভিএ সমান ভিও বাই এ, ভিবি মাইনাস ভিএ সমান ভিও বাই এ, এটা যদি টেন্ডস টু ইনফিনিটি হয় ন্যাচারালি ভিবি মাইনাস ভিএ টেন্ডস টু জিরো, ভিবি ইকুয়ালস টু ভিএ। বুঝলে? ঠিক আছে। ঠিক ঠিক যেভাবে আমরা এখানে জিনিসটাকে এস্টাবলিশ করলাম, এখানে তোমার এ পয়েন্টের পোটেনশিয়ালটাও ভিএস হবে, ঠিক একই রকম যুক্তি আর কি। নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের ক্ষেত্রে আমরা বললাম না যে এ পয়েন্টের পোটেনশিয়াল আর নন ইনভার্টিং টার্মিনালের পোটেনশিয়ালটা সমান। সোজা কথায় একটা অপ-অ্যাম্পের ইনভার্টিং ইনপুট, ইনভার্টিং যে পিন আর নন ইনভার্টিং পিন, এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা ক্লোজ টু জিরো। কাজেই নন ইনভার্টিং ইনপুটটা যদি গ্রাউন্ড থাকে তাহলে ইনভার্টিং ইনপুটটাও গ্রাউন্ড থাকবে, সেটাই ভার্চুয়াল গ্রাউন্ড। আর যদি নন ইনভার্টিং ইনপুটটাকে তুমি ফ্লোট করিয়ে রাখো কোনো একটা পোটেনশিয়াল দিয়ে, যেমনটা এখানে করানো হয়েছে বা ওই সার্কিটটার ক্ষেত্রে বললাম এখানে করানো হয়েছে, তাহলে এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল সমান হবে। এটাই আর কি। ঠিক আছে? হ্যাঁ স্যার।